আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক উদ্ভিদবিদ্যা, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনার্স চতুর্থ বর্ষের প্লান্ট ব্রিডিং কোর্সের সিলেবাসের ৩ নম্বর পয়েন্ট আজকে আমি আলোচনা করব, যার শিরোনাম হলো প্লান্ট জেনেটিক রিসোর্সেস। আজকের আলোচ্য সূচিতে আছে কৌলিক সম্পদের সংজ্ঞা, জার্ম প্লাজমের উপাদানসমূহ এবং জার্ম প্লাজম কালেকশন বা সংগ্রহ। প্রথমে দেখো কৌলিক সম্পদ বা জেনেটিক রিসোর্স কি? বংশানুক্রমে স্থানান্তরযোগ্য কেবল ভালো প্রকরণ বা বৈশিষ্ট্যগুলোকেই জেনেটিক রিসোর্সেস বা কৌলিক সম্পদ বলে। জেনেটিক রিসোর্সকে জার্ম প্লাজমও বলে। ফসল জেনেটিক রিসোর্সেস বলতে বোঝায় যে কোনো ফসলের বা ফসল উদ্ভিদের এমন সব বৈশিষ্ট্য যা বংশানুক্রমে স্থানান্তরযোগ্য এবং মানুষের কাছে যার প্রকৃত বা সম্ভাব্য উপকারিতা রয়েছে। তাহলে কৌলিক সম্পদ বা জেনেটিক রিসোর্স বলতে আমরা কি বুঝলাম? বংশানুক্রমে স্থানান্তরযোগ্য যে কোনো বৈশিষ্ট্যকেই জেনেটিক রিসোর্স বা কৌলিক সম্পদ বলে। জার্ম প্লাজমের উপাদান। জেনেটিক রিসোর্সকেই জার্ম প্লাজম বলা হয়। জেনেটিক রিসোর্স বা জার্ম প্লাজম ৫ প্রকার উপাদানের সমন্বয়ে গঠিত, যেমন ভূমিকর্ষিতক বা ল্যান্ড রেসেস, অপ্রচলিত জাত বা অ্যাবসোলিউট ভ্যারাইটিস, আবাদি জাত কাল্টিভেটেড লাইন্স, প্রজনন সারি ব্রিডিং লাইন্স, বুনো গঠন রূপ ও বুনো জ্ঞাতি, ওয়াইল্ড ফর্মস। তো এই ৫টা উপাদানে বিস্তারিত আমরা এখন আলোচনা করব। প্রথমেই আছে ভূমিকর্ষিতক বা ল্যান্ড রেসেস। কোনো একটি এলাকায় কোনো ফসলের কৌলিক বা বংশগতিক বিভিন্নতা সম্পন্ন যে মিশ্রিত উদ্ভিদ সমষ্টি কোনরূপ যাচাই বাছাই ছাড়া আবাদ করা হয় তাকে ভূমিকর্ষিতক বা ল্যান্ড রেসেস বলা হয়। স্থানীয় জলবায়ু ও ভূপ্রকৃতিতে অভিযোজিত এরূপ কৌলিক সম্পদে বহু মূল্যবান জিনের সমাবেশ ঘটে, যা ওই ফসল প্রজাতির উন্নয়নে উদ্ভিদ প্রজননবিদগণ জিন সম্ভার হিসাবে ব্যবহার করতে পারেন। তাহলে আমরা যে কোনরূপ যাচাই বাছাই ছাড়াই যেসব উদ্ভিদ আবাদ করি সেগুলাকেই বলা হয় ভূমিকর্ষিতক বা ল্যান্ড রেসেস। এরপরে আছে অপ্রচলিত জাত বা অ্যাবসোলিউট ভ্যারাইটিস। অনেক ফসলের জাত যথাযথ উদ্ভিদ প্রজনন পদ্ধতিতে উদ্ভাবিত হয়ে একসময় বাণিজ্যিকভাবে আবাদকৃত হলেও বর্তমানে তার আবাদ তেমনটি হয় না, তাকে অপ্রচলিত জাত বলা হয়। অর্থাৎ একসময় যার ব্যাপক প্রচলন ছিল, পরবর্তীতে কোনো একটা দুর্বলতার কারণে বা কোনো একটা বৈশিষ্ট্যের দুর্বলতার কারণে সেটা আস্তে আস্তে পরিত্যক্ত হয়েছে। তো সেই সব জাতকেই বলা হয় অপ্রচলিত জাত। যেমন গমের K56, K68, PH591 ও বহু এনপি সিরিজের জাতগুলো অ্যাবসোলিউট ভ্যারাইটিস হিসাবে কিছু এলাকায় এখনো টিকে আছে। অর্থাৎ এগুলো একসময় ব্যাপক প্রচলন ছিল, এখন আর সেভাবে প্রচলন নাই, এই জন্য এগুলাকে বলা হয় অপ্রচলিত জাত। এরপরে আছে আবাদি জাত কাল্টিভেটেড ভ্যারাইটিস। বিভিন্ন অঞ্চলে কোনো ফসল প্রজাতির যে নির্বাচিত জাতগুলোর চাষাবাদ বর্তমানে অব্যাহত প্রচলিত আছে সেগুলোকে ওই ফসলের আবাদি জাত বলে। প্রকৃতপক্ষে একই ফসলের বিভিন্ন জার্ম প্লাজম থেকে যথাযথ উদ্ভিদ প্রজনন কৌশলের মাধ্যমে সৃষ্ট একই রকম ফলনশীলতা ও গুণমান সম্পন্ন এমন উদ্ভিদ সমষ্টি যার চাষাবাদ বর্তমানে চালু আছে তাকেই আবাদি জাত বলা যেতে পারে। তাই আবাদি জাতগুলো ফলন ও গুণমানে সংশ্লিষ্ট জিনসমূহের উত্তম উৎস এবং এগুলো উদ্ভিদ প্রজননের কার্যকরী সংগ্রহের প্রধান অংশ। এগুলো নতুন এলাকায় চাষাবাদের জন্য সরাসরি প্রবর্তন করা যায়।
এরপরে আছে প্রজনন সারি বা ব্রিডিং লাইন্স। উদ্ভিদ প্রজনন কার্যাবলী যে কৌলিকভাবে প্রায় সমসত্ত্বীয় উদ্ভিদ গোষ্ঠীর উদ্ভব ঘটে তাকে প্রজনন সারি বলা হয়। আর একবার খেয়াল করো, উদ্ভিদ প্রজনন কার্যাবলীর মাধ্যমে যে কৌলিকভাবে প্রায় সমসত্ত্বীয় অর্থাৎ হোমোজাইগাস যে উদ্ভিদ গোষ্ঠীর উদ্ভব ঘটে তাকে প্রজনন সারি বা ব্রিডিং লাইন্স বলা হয়। প্রজনন সারিতে অত্যন্ত মূল্যবান জিন সমাবেশ ঘটে। এরূপ জার্মপ্লাজমে নিয়ারলি হোমোজাইগাস লাইন্স, মিউট্যান্ট লাইন্স, ট্রান্সজেনিক লাইন্স ইত্যাদি অন্তর্ভুক্ত হয় এবং এগুলো উদ্ভিদ প্রজননের জন্য অতি গুরুত্বপূর্ণ সক্রিয় জিন সম্বর হিসাবে কাজ করে। সর্বশেষে আছে বুনো গঠন রূপ ও বুনো জ্ঞাতি, ওয়াইল্ড ফর্মস অ্যান্ড রিলেটিভস। বুনো ফর্ম হলো সেই বুনো প্রজাতি যেটা থেকে সরাসরি ফসল প্রজাতির উদ্ভব ঘটেছে, অর্থাৎ আমরা যেসব আবাদি উদ্ভিদ চাষ করি সেই উদ্ভিদটা যে বুনো প্রজাতি থেকে সরাসরি উদ্ভব ঘটেছে সেটাকে বলা হয় ওয়াইল্ড ফর্মস এবং এরা সংশ্লিষ্ট ফসল প্রজাতির সাথে সহজেই সংকরায়নে এবং উর্বর জাত প্রদানে সক্ষম। আর বুনো জ্ঞাতি হলো সেই সকল প্রজাতি যাদের সাথে ফসল প্রজাতির বিবর্তনকালীন পূর্বপুরুষগত সম্পর্ক রয়েছে। তাই ফসল প্রজাতির সাথে বুনো জ্ঞাতির সংকরায়ন বুনো ফর্মের তুলনায় অত্যন্ত বেশি সমস্যা সংকুল। উভয় দলের উদ্ভিদ গোষ্ঠী রোগবালাই প্রতিরোধিতা ও পরিবেশ পীড়ন যেমন খরা, সত্য, লবণাক্ত ইত্যাদি সহিষ্ণুতা নিয়ন্ত্রক মূল্যবান জিন সম্পদের উৎস হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এরা হলো বুনো জাতি বা বুনো জ্ঞাতি প্রতিকূলতা সহ্যকারী জার্মপ্লাজম। এবারে আমরা আলোচনা করব জার্মপ্লাজম কালেকশন সম্পর্কে। ফসলের উন্নয়নের লক্ষ্যে কোনো ফসল প্রজাতির সম্ভাব্য সকল প্রকার প্রজনন সারি, উপজাত, জাত এবং উপপ্রজাতি ও বুনো জ্ঞাতির ব্যবহার উপযোগী সংগ্রহকে জার্মপ্লাজম কালেকশন বলা হয়। অর্থাৎ বিভিন্ন আমরা এতক্ষণ যে জার্মপ্লাজমের উপাদানগুলা আলোচনা করলাম সেই উপাদানগুলাকে সংগ্রহ করাকেই বলা হয় জার্মপ্লাজম কালেকশন। উদ্ভিদ প্রজননের লক্ষ্যে কোনো নির্দিষ্ট স্থান বা এলাকাতে এরূপ সংগ্রহশালাকে জিন ব্যাংক বলে। বাংলাদেশে বেশ কয়েকটি ফসলের জিন ব্যাংক আছে। যখন কোনো ফসলের জার্মপ্লাজম অত্যন্ত বৃহদাকার হয় অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে ব্যবহারের লক্ষ্যে বিশ্বের সকল এলাকা থেকে সর্বাত্মকভাবে তালিকাভুক্ত হয় তখন তাকে ওয়ার্ল্ড কালেকশন বলা হয়। এখানে বাংলাদেশের জিন ব্যাংকের একটা তালিকা আছে। প্রথমে দেখো 1 নম্বরে আছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বাড়ি, যার সদর দপ্তর ঢাকার জয়দেবপুরে, যেখানে হুইট, মেজ, পালস, অয়েলসিড ইত্যাদি উদ্ভিদের জার্মপ্লাজম রয়েছে। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বিরি, যার সদর দপ্তর ঢাকার জয়দেবপুরে, যেখানে ধানের বিভিন্ন জার্মপ্লাজম রয়েছে। 3 নম্বরে আছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার বিনা, যার সদর দপ্তরও ঢাকার জয়দেবপুরে এবং যেখানে ধান এবং পাটের জার্মপ্লাজম কালেকশন রয়েছে। 4 নম্বরে আছে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, যার সদর দপ্তর ঢাকায়, এখানে পাটের বিভিন্ন জার্মপ্লাজম রয়েছে। 5 নম্বরে আছে বাংলাদেশ সুগার ক্যান রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, যার সদর দপ্তর পাবনার ঈশ্বরদীতে, এখানে আখের বিভিন্ন জার্মপ্লাজম রয়েছে। বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, যার সদর দপ্তর চট্টগ্রামে, এখানে কাঠ উৎপাদনকারী উদ্ভিদ এবং বাঁশ জাতীয় উদ্ভিদের জার্মপ্লাজম রয়েছে। বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট, যার সদর দপ্তর সিলেটের শ্রীমঙ্গলে অবস্থিত, এখানে চায়ের বিভিন্ন জার্মপ্লাজম পাওয়া যায়। এগুলো হলো ন্যাশনাল জিন ব্যাংক। এবারে আমরা দেখব ইন্টারন্যাশনাল
বা ওয়ার্ল্ড কালেকশন। তো 1 নম্বরে আছে ইন্টারন্যাশনাল মেইজ অ্যান্ড হুইট ইমপ্রুভমেন্ট সেন্টার, যার সদর দপ্তর মেক্সিকোতে, যেখানে হুইট, মেইজ, বার্লি, ট্রিটিক্যাল ইত্যাদি শস্যের জার্মপ্লাজম রয়েছে। ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ইরি, যার সদর দপ্তর ফিলিপাইনে অবস্থিত, এখানে ধানের বিভিন্ন রকমের জার্মপ্লাজম রয়েছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল এগ্রিকালচার, যার সদর দপ্তর কলম্বিয়ায়, এখানে ধান, সয়াবিন, মিষ্টি আলু, ভুট্টা ইত্যাদি উদ্ভিদের জার্মপ্লাজম রয়েছে। ইন্টারন্যাশনাল সেন্টার অফ ট্রপিক্যাল এগ্রিকালচার, যার সদর দপ্তরও কলম্বিয়ায় অবস্থিত, এবং এখানে বিন, কাসাবা, মেইজ, রাইস, পটেটো ইত্যাদির জার্মপ্লাজম রয়েছে। ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার, যার সদর দপ্তর পেরুতে, দক্ষিণ আমেরিকায়। আমরা জানি যে আলুর উৎপত্তি হয়েছে দক্ষিণ আমেরিকায়। তো সেই ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারে মিলেট, পালস এবং গ্রাউন্ডনাট উদ্ভিদের জার্মপ্লাজম রয়েছে। ইন্টারন্যাশনাল সেন্টার ফর এগ্রিকালচার রিসার্চ ইন ড্রাই এরিয়াস, যার সদর দপ্তর লেবানন, সিরিয়া এবং ইরানে, যেখানে হুইট, বার্লি, লেন্টিল, ব্রড বিন, কটন ইত্যাদি উদ্ভিদের জার্মপ্লাজম রয়েছে। সর্বশেষে আছে ইন্টারন্যাশনাল ক্রপ রিসার্চ ইনস্টিটিউট ফর দি সেমি অ্যারিড ট্রপিক্স, যার সদর দপ্তর ইন্ডিয়ায় অবস্থিত এবং যেখানে মিলেট, পালস অ্যান্ড গ্রাউন্ডনাট এর জার্মপ্লাজম রয়েছে। তো আমরা এতক্ষণ দেশীয় এবং আন্তর্জাতিক দুই ধরনের জার্মপ্লাজম সেন্টারের সম্পর্কে জানলাম। এবারে আমরা জার্মপ্লাজম কালেকশন সম্পর্কে জানব। কোনো একটি জার্মপ্লাজম কৌলিক সম্পদ পাওয়া ও তালিকাভুক্তির প্রক্রিয়াকে জার্মপ্লাজম কালেকশন বলা হয়, অর্থাৎ সংগ্রহ করা বা পাওয়া বা তালিকাভুক্ত করাকেই কালেকশন বলা হয়। তো এটা দুভাবে সম্পাদিত হতে পারে, একটা হলো এক্সপ্লোরেশন আর একটা হলো প্রকিউরমেন্ট। এবারে আমরা এই এক্সপ্লোরেশন এবং প্রকিউরমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই দেখো আছে এক্সপ্লোরেশন বা অনুসন্ধানী সংগ্রহ। তো যে কোনো একটি ফসল প্রজাতির সম্ভাব্য সকল প্রকার আবাদি গঠনরূপ সহ তার সাথে সাদৃশ্যপূর্ণ বন্য গঠনরূপ ও জ্ঞাতি প্রজাতি সংগ্রহের উদ্দেশ্যে ভ্রমণকেই অনুসন্ধানী ভ্রমণ বলা হয়, অর্থাৎ কালেকশনের উদ্দেশ্যে ভ্রমণ। উদ্ভিদ প্রজননের জন্য জিন ব্যাংকের আবাদি গঠনরূপ সমূহ, যেমন ল্যান্ড রেসেস, ওপেন পলিনেটেড লোকাল ভ্যারাইটিস ইত্যাদি, এবং অনাবাদি ও বুনো গঠনরূপ এবং জ্ঞাতি প্রজাতির অধিকাংশই এক্সপ্লোরেশন পদ্ধতিতে সংগৃহীত হয়। তাই বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক জার্মপ্লাজম কালেকশনের সকল প্রকার জার্মপ্লাজমের প্রাথমিক উৎস হলো এই এক্সপ্লোরেশন। এখানে ছবিতে দেখানো হয়েছে অনুসন্ধানী সংগ্রহ, অর্থাৎ পৃথিবীতে যত জিন ব্যাংক আছে তাতে যে কালেকশনগুলো আছে সেই সমস্ত কালেকশনগুলো প্রথমত মাঠ পর্যায় থেকে সংগ্রহ করা হয়েছে এবং সেটাই হলো এই এক্সপ্লোরেশন বা অনুসন্ধানী সংগ্রহ। অনুসন্ধানী সংগ্রহ বা এক্সপ্লোরেশনের উদ্দেশ্য কি? প্রজননবিদদের তাৎক্ষণিক চাহিদা পূরণ কিংবা নিকট বা দূর ভবিষ্যতে কোনো বিশেষ বৈশিষ্ট্য ফসল উদ্ভিদে একীভূতকরণের লক্ষ্যে জিন সম্ভার সমৃদ্ধ করতে এক্সপ্লোরেশন পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ মাঠ পর্যায় থেকে জিন কালেকশনটাই হলো এক্সপ্লোরেশন, এবং এটার মাধ্যমে উদ্ভিদ প্রজননবিদদের তাৎক্ষণিক চাহিদা পূরণ সম্ভব হয় বর্তমানে এবং দূর ভবিষ্যতেও। ফসল উদ্ভিদের প্রচলিত ভূমিকর্ষিতক, উপজাত ও দেশীয় জাতসহ বুনো জাত
ও জ্ঞাতি প্রজাতিসমূহ সংরক্ষণের লক্ষ্যেও এক্সপ্লোরেশন পদ্ধতি ব্যবহার করা হয়। এক্ষেত্রে কোনো বিশেষ বৈশিষ্ট্যের প্রতি দৃষ্টি না রেখে জার্মপ্লাজমকে সর্বাধিক কৌলিক বিভিন্নতা সমৃদ্ধ করা এক্সপ্লোরেশনের প্রধান লক্ষ্য হিসাবে স্থির করা হয়। ভবিষ্যতে কোনো জাতে মহামারী আকারে রোগ দেখা দিলে সংগৃহীত জার্মপ্লাজম দ্বারা তার সমাধান সম্ভব হবে। এবারে এক্সপ্লোরেশনের সুবিধা। এক্সপ্লোরেশনের যেসব সুবিধা রয়েছে তার মধ্যে আছে জিন ব্যাংকে সঞ্চিত কোনো ফসলের সম্ভাব্য সকল কৌলিক বৈচিত্র্যের প্রধান দৃষ্টিগ্রাহ্য উৎস। সংকটাপন্ন প্রজাতির কৌলিক বৈচিত্র্য সংগ্রহ ও সংরক্ষণের একমাত্র কার্যকরী পদ্ধতি হলো এই এক্সপ্লোরেশন পদ্ধতি। বিশেষ গুরুত্বপূর্ণ কৌলি উপাদান নথিভুক্ত, যেমন নতুন জিন, নতুন উপজাতি ইত্যাদি যোগান দানের নির্ভরযোগ্য পদ্ধতি হলো এই এক্সপ্লোরেশন। এক্সপ্লোরেশন পদ্ধতির অসুবিধা বা সীমাবদ্ধতা। এক্সপ্লোরেশনের বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে, যেমন এই পদ্ধতিটি ক্লান্তিকর, সময় ক্ষেপণকারী ও ব্যয়বহুল। এটি সংগ্রাহকের নিকট বিভিন্নভাবে কষ্টকর, কারণ মাঠ পর্যায়ে অর্থাৎ প্রত্যন্ত অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করতে হয়, প্যাকিং করতে হয়, বাক্সবন্দি করতে হয়, তারপর পরিবহন করে নিয়ে আসতে হয়। এটা বেশ একটা ঝামেলার কাজ। এছাড়া এই কালেকশন করতে গিয়ে বন্য প্রাণীর আক্রমণ বা রোগ ব্যাধির সংক্রমণের সম্ভাবনা থেকে জীবন বিপন্ন হতে পারে। এক্সপ্লোরেশনের পর আরেকটা জার্মপ্লাজম কালেকশনের উপায় হলো যোগাযোগের মাধ্যমে সংগ্রহ বা প্রকিউরমেন্ট। জার্মপ্লাজম সংগ্রহ ও সংরক্ষণে সংশ্লিষ্ট এজেন্সি, যেমন গবেষণা প্রতিষ্ঠান, বীজ ব্যবসায়ী ব্যক্তি বা সংগঠন, এর সাথে যোগাযোগের মাধ্যমে উপঢৌকন বিনিময় বা ক্রয়ের ভিত্তিতে জার্মপ্লাজম সংগ্রহের পদ্ধতিকে প্রকিউরমেন্ট বলা হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান আকাঙ্ক্ষিত জার্মপ্লাজম দেশ বা বিদেশ থেকে সংগ্রহের জন্য দুটি পথের যে কোনো একটি অনুসরণ করতে পারে। এখন দেখব আমরা দুটি পথের কি আছে। প্রথম যে পথটি আছে সেটা খেয়াল করো, যে প্রথম পথটির ক্ষেত্রে যে কোনো গবেষক বা গবেষণা প্রতিষ্ঠান সরাসরি দেশ বা বিদেশের জার্মপ্লাজম সংরক্ষণ কেন্দ্রের নিকট কাঙ্ক্ষিত জার্মপ্লাজমের বর্ণনা উদ্দেশ্য জানিয়ে সরবরাহের অনুরোধ লিপি প্রেরণ করতে পারেন। দেশাভ্যন্তরে প্রবর্তনের ক্ষেত্রে ওই অনুরোধ লিপির একটি কপি জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলকে প্রেরণ করতে হয়। তবে বিদেশি ব্যক্তি প্রতিষ্ঠানের নিকট থেকে প্রবর্তনের ক্ষেত্রে ওই অনুরোধ লিপির দুইটা কপির, একটা বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের কাছে আর একটা ইন্টারন্যাশনাল বোর্ড অফ প্লান্ট জেনেটিক রিসার্চেস কে পাঠাতে হয়। গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতায় যে কোনো দেশ তার নিজ চাহিদা অনুযায়ী কেবল অন্য দেশ থেকে জার্মপ্লাজম প্রবর্তনই করে না, বরং অন্য দেশের চাহিদা অনুযায়ী নিজ দেশের উদ্ভিদ সম্পদ প্রাপ্যতার ভিত্তিতে সে সরবরাহ করে থাকে। দ্বিতীয় পথ, যখন সংশ্লিষ্ট গবেষক বা গবেষণা প্রতিষ্ঠান সহযোগিতামূলক সরবরাহে ব্যর্থ হয়, তখন ওই গবেষণা প্রতিষ্ঠান তাদের কাঙ্ক্ষিত জার্মপ্লাজম আমদানির জন্য বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলকে অনুরোধ জানান। এক্ষেত্রে কাঙ্ক্ষিত জার্মপ্লাজমের বিস্তারিত বর্ণনা ও উদ্দেশ্যের যৌক্তিকতা জানাতে হয়। তবে আমদানির প্রক্রিয়া সময় সাপেক্ষ হলেও প্রয়োজনীয় প্রকিউরমেন্ট, কোয়ারেন্টাইন এবং সাবসিকুয়েন্ট হ্যান্ডলিং এর জন্য সংশ্লিষ্ট গবেষক শ্রম, অর্থ, সময় ব্যয়ের ক্ষেত্রে ঝামেলামুক্ত থাকেন। প্রকিউরমেন্টের সুবিধা। যোগাযোগের মাধ্যমে জার্মপ্লাজম সংগ্রহ তথা উদ্ভিদ প্রবর্তনের সুবিধাগুলো নিম্নরূপ। এই পদ্ধতিতে একেবারে নতুন ফসল উদ্ভিদের সরবরাহ ঘটে। এই পদ্ধতিতে হয় সরাসরি নতুবা নির্বাচন কিংবা সংকরায়নের মাধ্যমে উন্নততর জাতের ফসল উদ্ভিদের আবির্ভাব ঘটে। নতুন জার্মপ্লাজম সংগ্রহের একমাত্র সুবিধাজনক পদ্ধতি হলো প্রকিউরমেন্ট।
তথা ইন্ট্রোডাকশন, প্রবর্তিত ফসল উদ্ভিদ থেকে সরাসরি কিংবা নির্বাচনের মাধ্যমে নতুন উন্নত জাতের অবমুক্তি হল ফসল উন্নয়নের দ্রুত ও সাশ্রয়ী পদ্ধতি। নতুন রোগমুক্ত এলাকাতে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে প্রকিওর্ড ফসল প্রজাতির প্রবর্তন করা যায়। প্রকিউরমেন্টের অসুবিধা। প্রকিউরড জার্মপ্লাজমের সাথে অবাঞ্ছিত আগাছা, রোগজীবাণু, কীটপতঙ্গের আগমন ঘটে। তাদের দ্রুত বিস্তার ও মহামারী আকারে ছড়িয়ে পড়াতে ব্যাপকভাবে দেশের কৃষি পরিবেশের ভারসাম্যতা হুমকির মুখে পড়ে, ফলে জাতীয় আর্থিক ক্ষয়ক্ষতি হয় বিপুলভাবে। তো এতক্ষণ আমরা প্লান্ট জেনেটিক রিসোর্স বা জার্মপ্লাজম সম্পর্কে আলোচনা করলাম। আমরা জার্মপ্লাজমের সংজ্ঞা আলোচনা করেছি। বংশানুক্রমে স্থানান্তরযোগ্য যে কোনো বৈশিষ্ট্যকেই জেনেটিক রিসোর্স বা উদ্ভিদ কৌলিক সম্পদ বা জার্মপ্লাজম বলা হয়। জার্মপ্লাজম 5টা উপাদানের সমন্বয়ে গঠিত: ভূমিকর্ষিত বা অপ্রচলিত জাত, আবাদি জাত, প্রজননসারী, ভূমি গঠনরূপ, জ্ঞাতি ইত্যাদি। এগুলা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখানে স্থূলভাবে কৌলিক সম্পদ আবাদীকরণে অবস্থানের ভিত্তিতে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে, যেটা আলোচনায় আসে নাই। সেটা হলো, একটা হলো আবাদি আর একটা হলো বুনো কৌলিক সম্পদ। আর একটা ক্যাটাগরি আছে উৎপত্তি স্থলের ভিত্তিতে কৌলিক সম্পদ 2 রকমের, একটা হলো দেশজ কৌলিক সম্পদ আর একটা হলো ভিনদেশীয় কৌলিক, অর্থাৎ একটা দেশজ বা ইন্ডিজিনাস আর একটা হলো এক্সোটিক বা ভিনদেশীয়। এছাড়া আমরা জার্মপ্লাজম কালেকশন সম্পর্কে আলোচনা করেছি। দেশীয় এবং আন্তর্জাতিক জার্মপ্লাজম সেন্টার সম্পর্কে আলোচনা করেছি। জার্মপ্লাজম কালেকশনের এক্সপ্লোরেশন এবং প্রকিউরমেন্ট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা জার্মপ্লাজমের মূল্যায়ন বা ইভ্যালুয়েশন এবং জার্মপ্লাজম কনজারভেশন বা সংরক্ষণ সম্পর্কে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।